একা লাগে এই আধারে, মেঘেরও খেলা আকাশ পারে, মেঘেরও খেলা আকাশ পারে। নমস্কার, সুপ্রভাত। আমি স্বপন আছি আপনাদের সাথে। কিছু কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, করি। এটা আমার করা খুব দরকার। আর আমি একটা নতুন ইউটিউব চ্যানেলও খুলেছি, নাম দিয়েছি স্ট্রাগলার দেব, দেব। যদি মনে করেন, সবে খুলেছি তো, যদি মনে করেন একটু মাঝে মাঝে দেখবেন। আর দেখলে এবং আমার ফেসবুকটাকেও, এই দুটো চ্যানেলকে যদি অনুগ্রহ করে একটু ফলো করে দেন, একটু লাইক দিয়ে দেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমি খুব কৃতার্থ হব। তো আজকে ভিডিওটা করার আগে আপনাদের আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই আমার প্রত্যেক ফলোয়ার্সদের, প্রত্যেক সাবস্ক্রাইবারদের, আমার বন্ধুদের, আমার শুভানুধ্যায়ীদের। আজকে যেটা বলবো সেটা তো সকলেই জানেন, এর আগে আমি প্রচুর ভিডিও করেছি। বাংলাদেশ এই রিসেন্ট, এটা নিয়ে আমি আরও একটা দুটো ভিডিও করব। আজকে যেটা বলছি যে বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধে যারা এখন পর্যন্ত জীবিত আছে, বয়স ধরুন 75+, 80+, যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সঙ্গে লড়াই করেছে 1971 সালে পাক হানাদারদের বিরুদ্ধে। টিক্কা খান, নওয়াজ জেনারেল ছিলেন উনি, পাকিস্তানের হানাদার, এবং ইয়াহিয়া খান, যে নক্কারজনক তারা ঘটনা ঘটিয়েছিলেন বাংলাদেশে। লক্ষ লক্ষ প্রচুর নারীদের ধর্ষণ করেছিলেন, প্রচুর বাংলাদেশিদের, ওখানে হিন্দুদের খুন করা হয়েছিল, বাঙালি মুসলিমদের খুন করা হয়েছিল, নির্বিচারে মেরেছিল। সেই 1971 সাল। সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা বেঁচে আছেন তারা একটা ঢাকাতে একটা সবাই মিলে একটা সম্মেলন করেছিলেন। সেটা কিন্তু কোনো দেশ বিরোধী নয় বা কোনো দল বিরোধী নয়, কিন্তু তারা কেন করেছে, হঠাৎ তাদের সেই সম্মেলন বা সেই মিটিংয়ে হামলা করল রাজাকার, পাকিস্তানের সমর্থিত জামায়াতে ইসলামের সদস্যরা এবং মোহাম্মদ ইউনূসের উগ্রপন্থী যে দল, জঙ্গি দল, ছাত্র দল, এনসিপি, ওকে কি বলছে আপনার জাতীয় নাগরিক পার্টি, এরা সম্মিলিতভাবে সেই বৃদ্ধদের, সিনিয়র সিটিজেন, তাদের উপরে চড়াও হয়ে বেদম প্রহার করলেন, প্রচণ্ড মারধর করলেন তাদের। আমি তার ছবি ক্যাপশন দেওয়ার চেষ্টা করব। রক্ত পড়ছে। কী অপরাধ তাদের? তাদের অপরাধ যে তারা 1971 সালে এই বাংলাদেশ স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিলেন। এটা তাদের অপরাধ। তারা পাকিস্তান বিরোধী ছিলেন, তারা ভারতের বন্ধু ছিলেন। আর তাদেরকে অত্যাচার, এই যেগুলো নামগুলো বললাম, আর তার মধ্যে বিএনপি অবশ্যই থাকবে। বিএনপি একটু আড়ালে, ইন্দ্রজিতের মতো মেঘের আড়ালে থেকে যুদ্ধ করছে। তারা সম্পূর্ণভাবেও বিরোধী ছিল 1971 সালের যুদ্ধে। মুজিবুর রহমান বঙ্গবন্ধু একা লড়ে গিয়েছিলেন এই মুক্তিযোদ্ধাদের নিয়ে। নক্কার জন্য ধিক্কার জানা উচিত। ধিক্কার জানাচ্ছেও সারা দুনিয়া, সারা সমাজ। দেশের লজ্জা, বাংলাদেশের লজ্জা, জাতির লজ্জা, নাগরিকদের লজ্জা। মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে, এটা বরাবরই হচ্ছে বাংলাদেশে। তবে এই পরিণতি খুব ভালো হবে বলে আমার মনে হয় না। রাগে ফুঁসছে গোটা বাংলাদেশের নাগরিক সমাজ। আর যেদিন বিস্ফোরিত হবে সেদিন একটাও বাঁচবে না। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কীরকম নক্কারজনক ঘটনাগুলো হচ্ছে। সবাই মুক্তিযোদ্ধাদের মার দিল পাকিস্তানের বন্ধু সমর্থিত, ভারত বিদ্বেষী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযোদ্ধাদের বিরোধী, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামীদের বিরোধী
বাংলাদেশ স্বাধীনতার বিরোধী এই রাজাকাররা, জামাতে ইসলামের ক্যাডাররা এবং জাতীয় ওই নাগরিক পার্টি, এই ইন্টারিম গভর্নমেন্টের যে পদে বসে আছেন উনি, মোহাম্মদ ইউনূসের দল মদতপুষ্ট। মোহাম্মদ ইউনূসের বয়সও সেই 85 ইয়ার্স প্লাস। এখন তো না নতুন করে কিছু পাওয়ার নেই, যা পাওয়ার যা লুটার উনি লুটে নিয়েছেন। এবার মব সন্ত্রাসের শিকার বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন। অভিযোগের তীর কাদের উপরে? জামাতে ইসলাম এবং এনসিপি কর্মী সমর্থকদের দিকে। বিএনপি তো বরাবরই বিরোধী শেখ হাসিনার দলের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু বিরোধী। তারা মেঘের আড়ালে থেকে লড়াইটা করছে, এদের সঙ্গেই আছে তারা। তারা খুব একটা ধোয়া তুলসী পাতা নয়, এটা জানবেন। আর এই যে গত বছর আগস্ট মাসে যে জুলাইয়ের আন্দোলন, নতুন করে নাকি তারা বাংলাদেশ স্বাধীনতা এনেছে, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই জুলাইয়ের যোদ্ধারা যে নক্কারজনক ঘটনা, এরা ছাত্র, এরা ছাত্রী, এটা শিক্ষা ব্যবস্থার কলঙ্ক। এদের কি পরিবার থেকে এসছে? এদের বাবা মা কি এই শিক্ষা দিয়েছে ওদের? যখন হাসিনাকে তাড়ানো হলো গত বছর 2024 সালে আগস্ট মাসে, সেখানে তার ঘর যেখানে তিনি থাকতেন, সেখানে মানে লুটতরাজ যেটা উগ্রপন্থীরা করে, সেই ছবি আপনার দেখেছেন, আর সে নিয়েও আমি ভিডিও করেছি। এদের পরিণতি কী হওয়া উচিত? কোনো সভ্য দেশে এইসব নাগরিকরা বেঁচে থাকা উচিত? এইসব নাগরিকদের, এই ছাত্রদের পড়ার কোনো অধিকার আছে? যারা হাসিনার বাড়িতে গিয়ে হাসিনার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে যেসব নক্ষত্রজনক ঘটনা তারা ভিডিওতে তুলেছিলেন, দেখাচ্ছিলেন, এগুলো বলতে আমার লজ্জা লাগে। কোনো সভ্য দেশে বা কোনো সভ্য নাগরিক, কোনো ভদ্র পরিবারের ছেলেমেয়েরা এটুকু করে না। এই জুলাই যোদ্ধা, এই ঘটনাটা ঘটেছে, আমি বলছি ঘটনাটা ঘটেছে আপনার 28 তারিখ, 28 আগস্ট, 28 আগস্ট 2025 সাল। এই যে জুলাই যোদ্ধা এবং সমন্বয়ক নাম নিয়ে লাঠি সোটা নিয়ে প্রায় 150 লোক ঢাকা বৃহস্পতিবার রিপোর্টার্স ইউনিটি প্রেক্ষাগৃহে ঢুকে, যেখানে এদের মিটিং একটা চলছিল মুক্তিযোদ্ধাদের, সেই মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ভুন্ডুল করে বেধড়ক মারধর করে এই ধরনের লোকজনদের, মিটিংয়ে যারা ছিলেন, রক্তপাত হয়েছে। সেই ছবি আমি দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে বাঘা বাঘা মুক্তিযোদ্ধা আছে যাদেরকে সারা বাংলাদেশ সম্মান করে, কুর্নিশ করে, ভারতীয়রাও কুর্নিশ করে মুক্তিযোদ্ধা হিসেবে। তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তপাত করেছে, গেঞ্জি তাদের পোশাক রক্তে ভিজে গেছে। আর এই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের ঘেরাও করে আস্ফালন এবং অকথ্য গালিগালাজও করেছে এই হামলাকারীরা, এই রাজাকাররা। পাকিস্তানের বন্ধু, বাংলাদেশ বিদ্বেষী, বাংলাদেশ স্বাধীনতা বিদ্বেষী, মুক্তিযোদ্ধাদের বিদ্বেষী, ভারত বিদ্বেষী। আর পরে পুলিশ এলো, পুলিশ তো মদত দেবেই, তো স্বাভাবিক কথা। আর সেনাবাহিনীও মজা লুটছে, সুযোগের সন্ধানে আছে, কি করা যায় দেখা যাক। বাংলাদেশের সেনাবাহিনীর গন্ডারের চামড়া, এর বেশি কিছু বললাম না। পুলিশ এলো, আর এই হামলাকারীরাই অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা প্রাক্তন মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেপ্তারের দাবি তোলে, গ্রেপ্তার করিয়েও দিল। আর যারা হামলা করলো অন্যায়ভাবে, তাদের পুলিশ কিছু করলো না, বা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কিছু করলো না, করেও নেই। এত ধর্ষণ হয়েছে, এত মন্দির মসজিদ ভাঙচুর হয়েছে, তোলাবাজি হয়েছে, খুন খারাপি হয়েছে, কোনো আইন নেই বাংলাদেশে, এখন কোনো আইন নেই।
একদম লুটতরাজের জায়গা, অরাজকতার সৃষ্টি হয়েছে। এর প্রতিফলে ভালো হবে না। আর অভিযোগ যে পুলিশ তাদের নির্দেশ মেনে এই তিনজনকে আটক করে ভ্যানে তোলে এবং রাত পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হয়নি। তবে হামলাকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি এই মমতা ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারি পুলিশ বা প্রশাসন। এই তিনজনকে মারধর করা হয়েছে, গ্রেপ্তার করেছে, এরকম অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করা হয়েছে, সাংবাদিকদের পর্যন্ত। অপরাধ কি? তারা সম্মানীয় কুর্নিশ পাওয়া, স্যালাম পাওয়া, দেশের জন্য লড়েছিলেন তারা স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধা হিসেবে। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে তারা সেইখানে সবাই মিলে একটা আলোচনা সবাই ডেকেছিলেন। এইটাই তাদের অপরাধ, আর কিছু নয়। দিনটার ভাষা আছে, বাংলাদেশ ভাবছে এটা কেউ জানে না, দেখতে পাচ্ছে না, সারা দুনিয়া জানে, সারা পৃথিবী জানে বাংলাদেশ যা করছে। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল মাহবুব, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং জেডাই খান পান্নার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের কিছু মানুষ মঞ্চ ৭১ নামে একটি সংগঠন তৈরি করেছেন। এই যে নামগুলো বললাম না, এরা সব বিখ্যাত নাম, বাংলাদেশের বিখ্যাত মুক্তিযোদ্ধা। এদেরকে মানুষ, আমরা যেমন আমাদের জওয়ানদের, আমাদের সোলজারদের, আর্মি সোলজার আমরা মাথা নত করে সম্মান জানাই, স্যালুট করি, এরাও ঠিক সেরকম পর্যায়ে। এদিকে মানুষ সম্মান দেয়, কুর্নিশ করে, এরা বিভিন্ন খেতাব প্রাপ্ত। এরা এরকম একটা মঞ্চ ৭১ নামে একটি মঞ্চ করেছিলেন। এবং এই নেতারা কেউ আওয়ামী লীগের সঙ্গে কিন্তু যুক্ত নয়, এরা কেউ কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর রহমানের তৈরি আওয়ামী লীগের রাজনৈতিক দলের সদস্য কিন্তু নয়, কিন্তু মুক্তিযোদ্ধা। এরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান ১৯৭১ সালে তার নেতৃত্বে, তার ডাকে এরা ঝাঁপিয়ে পড়েছিল পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। যেটা আমাদের বীর নায়ক নেতাজি বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সংগঠনটি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোল টেবিল আলোচনাটা আয়োজন করেছিল। এটা কিন্তু কোনো বিরোধী দলের বিরুদ্ধে নয়। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই যে মোহাম্মদ ইউনূসের বাসভবনের ঠিক অদূরে মানে একদম ঢিলছোড়া দূরত্বে, আর সচিবালয়ের উল্টো দিকে একটা রিপোর্টার্স ইউনিটি সংগঠনের একটা প্রেক্ষাগৃহ আছে, সেটা ভাড়া নিয়ে তারা এই মঞ্চ ৭১ মিটিংটা ডেকেছিলেন। ৭২ সংবিধানের অন্যতম প্রণেতা নবদ্বীপর মুক্তিযোদ্ধা কামাল হোসেন ছিলেন প্রধান বক্তা। এই যে নামগুলো বলছে এরা কিন্তু প্রত্যেকে বিখ্যাত, ফেমাস, রেপুটেড, রেনাউন্ড ফ্রিডম ফাইটার। যে নামগুলো বললাম তারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অন্তরে স্থান করে নিয়েছেন, প্রত্যেকটা বাংলাদেশ নাগরিকের অন্তরে তারা আছেন। প্রত্যেকেই বাংলাদেশ নাগরিকদের ভালোবাসা, শ্রদ্ধা, কুর্নিশ তারা পান, মৃত্যুর পরেও পাবেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মুক্তিযোদ্ধা শেখ হাফিজুর রহমান বললেন যে দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার অপচেষ্টা হচ্ছে। এর পেছনে রয়েছে জামাতি শিবির, মানে জামাত ইসলাম, একদম কাট্টর উগ্রপন্থী দল, পাকিস্তানের সমর্থিত, ভারত বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী। এর পেছনে রয়েছে জামাত ইসলাম
এবং জাতীয় নাগরিক পার্টি, যাকে এনসিপি বলছি, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতোর মালা পরাচ্ছেন। শুধু তাই নয়, জুতো দিয়ে মেরেছেন, চড়চাপড় দিয়েছেন, লাত মেরেছেন, ঘুষি মেরেছেন, চড় মেরেছেন। আর তার ভাষণ চলাকালীন একদল লোক ওই সভাস্থলে ঢুকে হ্যান্ডমাইক নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে অনৈতিকভাবে, গায়ের জোরে, কেন সরকার তো তাদের পক্ষে আছে, মমতা ইউনূসের। আর ওই উপস্থিত দর্শকদের লাঠি দিয়ে পেটাতে থাকে। পোডিয়ামে বসে থাকা বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও প্রাক্তন মন্ত্রী লতিফ সিদ্দিকীকে একদল জামায়াত ইসলামের কর্মী ঘিরে ধরে অকথ্য গালমন্দ করতে থাকে, চড়চাপড় মারে হাফিজুর রহমানকে। কীভাবে হেনস্থা করা হয়েছে, কীভাবে নিগৃহীত করা হয়েছে দেখুন, এটা আপনাদের জানানো দরকার। আমার বাংলাদেশে প্রচুর আমার ফলোয়ার্স আছে, প্রচুর ফলোয়ার্স আছে। আমি তারা আমাকে কমেন্ট বক্সে তাদের কমেন্ট লেখেন, কেউ কিন্তু সমালোচনা করেন না যে আপনি যেটা বলেছেন একদম সঠিক। আমরা বলতে পারি না কেন? মহিলা হলে ধর্ষিত হওয়ার ভয় থাকে, খুন তো পরের ব্যাপার। আর পুলিশ হলে হেনস্থা, জেলে ভরে দেওয়ার ব্যাপার ভয় থাকে, মিথ্যা কেস দেওয়ার ভয় থাকে। আর তারপরে খুন তো হয়ে যেতেই পারে, খুন হওয়ার মামুলি ব্যাপার। আর এই হাফিজুর রহমান তিনি বলতে থাকেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যখন তাকে মারা হচ্ছে, তাকে চড়চাপড় মারা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তিনি বলছেন আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমি মুক্তিযোদ্ধা, আমার গায়ে কেউ হাত দেবেন না। তারপরেও দুষ্কৃতিকারীরা তাকে ধাক্কাধাক্কি করতে থাকে। মঞ্চ ৭১-এর প্রচার বিভাগের সমন্বয়ের বর্ষিয়ান নাগরিক কর্মী কাজী এটিএম আনিসুর রহমানের পাঞ্জাবির কলার ধরে মারধর করতে দেখা যায় এক তরুণ স্বঘোষিত জুলাই যোদ্ধাদের। ছাত্রনেতা, এরা ছাত্র। রবিবার এবং সোমবার, গত সোমবার মব সন্ত্রাসের শিকার হয়েছিলেন বর্ষিয়ান মুক্তিযোদ্ধা এবং খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান। উনি আগে আওয়ামী লীগে ছিলেন, পরে বিএনপিতে যান, বাংলাদেশ জাতীয় পার্টি, খালেদা জিয়ার পার্টিতে যান। তিনি কিন্তু মুক্তিযোদ্ধা। তাকে তিনি প্রতিবাদ করেছিলেন বলে বাংলাদেশের বর্তমান কার্যকরের বিরুদ্ধে তাকে খালেদা জিয়া এবং বিএনপি পার্টি তাকে বহিষ্কার করে। তিনি একটা ভালো পদে ছিলেন। বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টির যে সভানেত্রী, প্রধান খালেদা জিয়ার একদম প্রধান উপদেষ্টা ছিলেন। তার মানে কি, বিএনপিরও একটা প্রচ্ছন্ন মদত এইসব জঙ্গি বাহিনীর পেছনে আছে, এটা জানা দরকার। আর সেটাই আমি বললাম। এবং ২৪ ঘন্টা ধরে পুলিশ এবং সেনার পাহারায় জনা ১০ লোক নিজেদের জুলাই যোদ্ধা, ওই গত বছর আগস্ট মাসে জুলাই যোদ্ধা ছাত্র আন্দোলন হয়েছিল, সেই জুলাই যোদ্ধা দাবি করে ফজলুর রহমানের বাড়ির সামনে রাস্তায় বসে হ্যান্ডমাইক দিয়ে তাকে অকথ্য গালিগালাজ করে। আর সেই সেগুন বাগিচা এনার বাড়ি, ফজলুর রহমান। এই ফজলুর রহমানকে যে গালিগালাজ করছে, এটা তাদের সংস্কৃতি। তার নিজেদের বাবা মাকে সম্মান দেয়, তার সন্দেহ আছে। নিজের বাবা মাকে মারধর করেছে কিনা তার কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়ই আছে, নয় তারা এইসব নোংরামি করে কেন? তার নিজের বাবা মাকে সম্মান দেয় না। সম্মান দেওয়ার মতো এরা সেই চরিত্রের নয়, এরা উগ্রপন্থী, জঙ্গি। এদেরকে পিটিয়ে এদেরকে হাজতে পুড়িয়ে দেওয়া দরকার, আজীবন, যাবজ্জীবন। আর ওরা কি বললো জানেন? এই যে যার বিরুদ্ধে করছে, এই সেগুন বাগিচায় যে মব যে অভিযোগ উঠেছে এনসিপি এবং জামায়াতের বিরুদ্ধে, কাদের সিদ্দিকী জানান কি জানেন? কাদের সিদ্দিকী জানাচ্ছেন যে তার ভাই লতিফ
পাকিস্তান আমলে কম করে 40 বার জেলে গিয়েছেন। আর জেলে ভরে তাকে কখনো ভয় দেখানো যাবে না, স্বাভাবিক কথা। যে 40 বার জেলে গেছে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে, স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণ করার বিনিময়ে, তাকে তো স্বাভাবিক কথা জেল হাজত তাকে দমাতে পারবে না যতক্ষণ তার শ্বাস থাকবে। তার কথায় মানে এই কাদের সিদ্দিকী বলছেন যে মানে লতিফ সিদ্দিকীর ভাই, যে জুলাই আন্দোলনের যে বিজয়ী বীরদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ, অখুশি, অসন্তুষ্ট। জেড আই খান পান্না বললেন, আজ মুক্তিযোদ্ধাদের লজ্জার দিন। সত্যিই তাই, লজ্জার দিন। স্বাধীনতা এবং সংবিধান রক্ষার কথা বলায় তাদের অপমানিত হতে হলো, মারধর খেতে হলো, হেনস্থা হতে হলো, নিন্দায় সরব হয়েছে সারা নেট দুনিয়া। আর সেই প্রতিবাদটা আমি আমার এই সোশ্যাল মিডিয়াতে করলাম। গর্জে উঠুক বাংলাদেশের নাগরিকবৃন্দ, গর্জে উঠুক সব সভ্য সমাজ, শিক্ষিত সমাজ, আর কিছু চাই না। এটা আমার অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকু। আবার একবার বলি, অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেল হোক বা আমার ফেসবুক চ্যানেল হোক, আপনাদের ভালোবাসা বা আপনাদের আশীর্বাদ আমার মাথায় আছে। আপনাদের ভালোবাসার, আপনার সমর্থনে আমি এখনও পর্যন্ত এগিয়ে যেতে পারছি। আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব এবং লাইকটা আর ফলোটা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।